মেজর ডালিম হয়েও কেন মেজর ডালিম না? খালেদা জিয়া কি মাইনাস? দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ একটা গল্প দিয়ে শুরু করি, গ্রামের গল্প, একটু কাটছাট করতে হবে। গ্রামে এক কৃষক ছিল, তার স্ত্রী, কৃষকের নাম দেয়া যাক জাহিদুল এবং স্ত্রীর নাম জরিনা। জাহিদুল জরিনাকে খুব ভালোবাসত এবং খেয়াল করত কী করছে না করছে এবং তার ভালো মন্দ সব দেখত। অন্যদিকে জরিনা জাহিদুলের কোনো কথাই সহ্য করতে পারত না, অর্থাৎ জাহিদুল যা বলতো ঠিক তার উল্টোটা করত। ভাবখানা ওই যে উই কইল কেন, অর্থাৎ ও বলল কেন, তো জাহিদুল বলল কেন, সেজন্য তাকে উল্টোটা করতে হবে। একদিন জরিনা রান্নাঘরে পান্তা ভাত খাচ্ছিল বসে ওই মেঝেতে, পাশেই একটা ছোট্ট পাত্রে কিছু লবণ। ঠিক এই সময় আমাদের এই জাহিদুল, ওই কৃষক আর কি, সে ঘরে ঢোকে এবং দেখে যে সে ওই পান্তা ভাত খাচ্ছে। অবস্থা দেখে তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে বলছে, জরিনাকে বলছে, এই কী করছো, কী করছো তুমি? তুমি তোমার তো লবণ খাওয়া যাবে না, তোমার তো প্রেশার, হাই প্রেশার, ডাক্তার মানা করেছে, খবরদার লবণ খাবে না। এটা বলে ওখান থেকে সে চলে গেল। এখন এই জরিনা কিন্তু লবণ রেখেছে ওখানটায়, ছিল এমনি, কিন্তু সে লবণ খেত না। কিন্তু ওই যে উই কইল কে, সুতরাং লবণ সবগুলো তার পাতে ঢেলে দিল, খেতে তো পারলই না। যাই হোক, এরকম ছোটোখাটো ঘটনা ঘটেছে। একদিন গ্রামের ওখানে একটা নদী আছে, নদীতে জরিনা গোসল করছে, হাঁটু পার ধারে কিনারে আর কি। কাছেই জাহিদুল একটা ক্ষেতে কিছু কাজ করছে। কিছুক্ষণ পর নদীতে জোয়ার এলো। জোয়ার তো পানি সামনের দিকে আসছে। এক পর্যায়ে পানি ওই আমাদের যে কৃষক পত্নী আছে, অর্থাৎ জরিনার গলা পর্যন্ত পানিটা উঠে গেছে। এখন এই জরিনা কিন্তু সাঁতার জানে না, এবং সেটা ওই যে জাহিদুল সেও জানে যে জরিনা সাঁতার জানে না। এখন ঠিক এই সময় পানি তো আর একটু বাড়ছিল, তো ঠিক সেই সময় কয়েকটা মহিষ ওই দিক দিয়ে পার হচ্ছিল, অর্থাৎ নদীটা ওই দিক দিয়ে যাচ্ছিল। তো এখন জরিনা সাঁতার জানে না, তো ওই একটা মহিষের লেজ ধরতে যাবে, ঠিক এই সময় দূর থেকে তার স্ত্রীর এই অবস্থা দেখে আমাদের জাহিদুল চিৎকার করে বলে, এই ধরো 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 ধরো, এই মহিষটার লেজ ধরো, তাড়া দিয়ে ধরো। উই কইল কে, ব্যাস। এখন সে ধরবে না, লেজ ধরল না, পানি এসে গেল, পুরো পানিতে ডুবে গেল, এবং তারপর যা হওয়ার তাই হলো, মরে গেল। যখন পানি কমে গেল, অর্থাৎ ভাটা হলো আর কি, জোয়ার ভাটা তো হয়, যখন ভাটা হলো অর্থাৎ পানি কমে গেল, তখন মানে কাঁদো কাঁদো ভাব নিয়ে এসে চলে গেল ওই কোনায়, যেখানটায় কর্নারে, যেখানটায় তার ওয়াইফ, স্ত্রী, যেখানে সাঁতার কাটে নেই, সাঁতার কাটতে পারে না, যেখানে গোসল করছিল, সেখানে গেল। গিয়ে সে কী করলো, তার জরিনার ডেড বডিটা, অর্থাৎ মৃতদেহটাকে খোঁজার জন্য সে উল্টো দিকে, অর্থাৎ মানে সাধারণত পানি তো ভাটির দিকে যায়, উল্টো হচ্ছে উজানের দিকে। সে কী করলো, উজানের দিকে হাতড়াতে উজানের দিকে যেতে থাকলো। এই সময় ওইখান দিয়ে আরেকজন লোক যাচ্ছিল, চেনে ওই জাহিদুলকে। তখন সে দূর থেকে বললো যে, জাহিদুল তুই কী করছিস, এটা কী খুঁজিস? বলে, বলিস না ভাই, আবারও কাঁদো কাঁদো কণ্ঠে সে বলছে, বলিস না ভাই, আমার তো স্ত্রী শেষ হয়ে গেছে, মানে মারা গেছে আর কি। তো তার কী করছিস তাহলে ওখানে? তো আমি তার লাশ খুঁজছি। তাহলে গাধা, তুই লাশ খুঁজছিস, তো তোর ওখানে কি ডুবে গেছে? হ্যাঁ, তোর তাহলে লাশ ওখানে পাইছিস? বলে না, পাইনি। তো না পেলে তোর ভাটিতে পাবি, লাশ তো ওই ভাটির দিকে যাবে যদি যেয়ে থাকে। তুই উল্টা দিকে তুই যাচ্ছিস কেন? উল্টা দিকে খুঁজছিস কেন? তখন ওই জাহিদুল বলল যে, দোস্ত দেখ, সারাটা জীবনেও ও উজানে গেছে, ভাটিতে যায়নি, অর্থাৎ উল্টো দিয়ে গেছে,
মরার পরে কি সে ভাটিতে যাবে? পেলে আমি উজানিই তাকে পাবো, উজানিই সে গেছে। আচ্ছা, এখন এই যে কথাটা, এই যে কাহিনীটা, এটা বলার একটা কারণ আছে। কদিন আগেই আমরা দেখলাম ইলিয়াস হোসেন সাংবাদিক, সে একটা ইন্টারভিউ করেছে মেজর ডালিমকে নিয়ে। আমরা সবাই জানি সেটা, প্রচুর দর্শক সেখানে ভিউ হয়েছে, এখানটায় মিলিয়ন্স এখানটা ভিউ হয়েছে, এবং বাংলাদেশে এটা রেকর্ড করেছে। যাই হোক, তো এর পরপরই আমরা দেখলাম যে কয়েক জায়গায় বেশ শোরগোল হচ্ছে, মানে কথাবার্তা হচ্ছে। সেটা কি, এই মেজর ডালিম না, এ লোক মেজর ডালিম হতেই পারে না। তো এখন আমার আমার এইটা দেখার পরে, শোনার পরে আমার এই গল্পটার কথা মনে পড়ল। এই জন্যে যে যাকে যাকে দেখতে পারি না, যার কথা শুনতে পারি না, সে যদি কিছু বলে তখন সঙ্গে সঙ্গে তাহলে আমি উল্টোটা ভাববো। এই তো ভাব হওয়ার কথা, সেটাই তো হয়, এবং সেটাই হয়েছে। মনে হচ্ছিল যে আমার যে যারা যারা বলছে তার তো আর মানে বন্ধুর অভাব নেই, সুহৃদের অভাব নেই। তো তারা মনে করেছে, আরে এই ইলিয়াস কোত্থেকে ইলিয়াস এসে এই মানে মেজর ডালিমকে নিয়ে আসলো, আর আমরা বিশ্বাস করব? হতেই পারে না। উই কইল কেন, অর্থাৎ ইলিয়াস বলল কেন, ইলিয়াস আনলো কেন, এটা একটা হতে পারে। নইলে এই জাতীয় কথা বলা, একজন জীবন্ত মানুষ যে কথা বলছে, যে মেজর ডালিম, তাকে নিয়ে এত কথা বলার তো দরকার, এত সন্দেহ করার তো কোনো কথা নেই। তো যাই হোক, এটা অবশ্যই এটা এখন মানে আর হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছু ঘটে। তো এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, অর্থাৎ এই যে 15ই আগস্টে যে বিপ্লব ঘটেছে বা যাই হোক যেটা হয়েছে বাংলাদেশে, সেখানে যারা ছিলেন যে নায়করা, অনেকে অবশ্য খলনায়ক বলে, যাই হোক না কেন, তাদের মধ্যে মেজর ডালিম তো ছিলেনই। মেজর ডালিমের কথাটা আমরা বেশি জানি এই জন্য তিনি রেডিওতে অ্যানাউন্স করেছিলেন, কিন্তু আসলে স্পটে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের কোণে যারা অ্যাক্টিভ ছিলেন তারা অন্যরা। এখানে আমরা হুদার কথা জানি, বজলুল হুদা, সে ক্যাপ্টেন ছিল, তখন মেজর হয়েছে। এছাড়া তো ফারুক, সে কর্নেল ফারুক, সে ট্যাঙ্ক নিয়ে আসেন। রশিদ ছিল, এবং অনেকে মনে করেন যে এটার পেছনে এই যে কু বলা হোক বা বিপ্লব বলা হোক, যাই বলা হোক না কেন, এটার মাস্টার মাইন্ড ছিল কর্নেল রশিদ। অনেকে বলেন আর কি, রাইটলি রংলি, এটা কর্নেল রশিদকে বলা হয়। তো কর্নেল রশিদদের আমি যতটুকু জানি, তার ভাইরা হলো কর্নেল ফারুক। তো এখন এরা, কর্নেল ফারুক অবশ্যই ট্যাঙ্কের ইয়েতে চার্জে ছিল, ট্যাঙ্কটা নিয়ে এসেছিল ওখানটায়, এবং এরাই অপারেশনটাও ওখানে করে। তো এখন এই কথাটা এই জন্য বললাম যে আমি বজলুল হুদাকে চিনতাম, জানতাম মানে খুব ঘনিষ্ঠভাবে না, কিন্তু বজলুল হুদা আমাকে বড় ভাই হিসেবে সম্মান করতো, এবং সে আমার ঠিক ছোটো বয়সে ছোট ছিল। তো আমি একদিন আমি এই কথাটা এই জন্য বলছি যে বজলুল হুদার সম্পর্কে আমি কিছু খোঁজ নিয়েছিলাম। লোকটা ব্যক্তি জীবনে কিন্তু খুবই ভালো। আমি ছোট্ট একটা কথা উদাহরণ দিচ্ছি, সেটা হলো যে আমরা আসছিলাম প্লেনে করে চলে, হঠাৎ করে একটা ভদ্রলোক, তিনি মানে ভমিট করলেন আর কি, বোধহয় একটু ড্রিঙ্ক করেছিলেন, বাঙালি। তো আমার তো খারাপ লাগছিল, মানে নাকটা ইয়ে করে আছি, কাছে একটু দূরে দেখি যে বজলুল হুদা উঠে গিয়ে সে লোককে ধরে তাকে যতটুকু শুশ্রূষা করা দরকার করছে আর কি, এবং তারপরে লোকটা ভালো হয়ে গেল, মানে পানি টানি এটা ওটা দিয়ে ঠিকঠাক করলো। তো এতে বোঝা যায় যে যাকে আমি চিনি না, যাকে আমি দেখি না, তার প্রতি তাকে আমি সেবা করছি। তো এই জাতীয় মানুষ যারা, তারা আসলে মানুষের কল্যাণ ছাড়া কি করতে পারে? এখন অপারেশনটা আমি বলছি না, এটাকে আমি জাস্টিফাই করছি না, আবার তার বিরুদ্ধে বলছি না, কিন্তু অপারেশন যেটা হয়েছে, তো সেখানে তো তিনি ছিলেন, এবং তার সঙ্গে যারা ওই যে কর্নেল রশিদ, ফারুক, তারা ছিলেন, তারা তাদের বস, তাদের কথাটাকে মানতে হয়। আর্মিতে তো এটা ব্যাপারই আছে, আমরা জানি যে কমান্ডিং যিনি অফিসার থাকেন তার কথাটা বিনা বাক্যে মানতে হয়, তো সেটা হয়তো করেছে যেভাবে হোক। তো এখন এই কর্নেল, আমি কেন বলছি বজলুল হুদা, এরা ছিলেন লিবিয়াতে, বজলুল হুদা এবং ওই কর্নেল রশিদ, ফারুক, এরা ছিলেন। কর্নেল রশিদ
বেশ চালাক মানে লোক, তিনি বোঝেন সব কিছুই। তো কর্নেল ফারুক যে না খুব ফারুক, সে একটু মানে একটু হট হেডেড টাইপের ছিল। তো সে কর্নেল ফারুক চলে আসে এবং তার যেহেতু ওই জিয়া হুদা বজলুল হুদা যে মেজর হুদা আর কি, মানে ক্যাপ্টেন হুদা বা মেজর হুদা যাই হোক, সে পরে সে মেজর হয়েছিল। তো ক্যাপ্টেন হুদা তার সঙ্গে চলে আসে এবং সেখানে এসে আমরা জানি যে এখানে একটা ইলেকশন টিলেকশন করেছে, অমুক কিছু করেছে। তো এখন আমরা দেখেছি যে শুনেছি যে এই কর্নেল রশিদ এবং ফারুকের মধ্যে একটা ভাঙন এসে যায়। তার একটা অনেকটা তাকে আমাদের যে বজলুল হুদা আছে তাকে অ্যাফেক্ট করে। সে কোথায় যাবে, কার সঙ্গে থাকবে, তার আমি যতটুকু জানতাম তার আর্থিক অবস্থা ভালো ছিল না, কিছুই সে এখান থেকে নেয়নি, মেরে নেয়নি বা কোনো কিছুই করে নেই, চলবে কি করে করে সেখানে লিবিয়াতেও তার থাকা হলো না, সে যাবে কোথায়। এই যে ভাঙন, এই ভাঙনের জন্য তার বেকায়দা। এবং সে সে যতটুকু জানি সে থাইল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকে থাইল্যান্ড সরকার একটা একটা বেমেনে করেছে, তাদের ওখানে এক্সট্রাডিশন ছিল না, সেখানে টিটি ছিল না বাংলাদেশের সঙ্গে, সে সেখানে সরকার তবু সে নতুন করে একটা করে তড়িঘড়ি করে, এটা একটা উদ্দেশ্যমূলক, যেটা করা উচিত না, যেটা মানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলবো যে জিনিসটা খুবই মানে দুঃখজনক ব্যাপার থাইল্যান্ড সরকার যেটা করেছে। তো এই সরকারকে আমরা তাই জন্য ডিনাউন্স করা দরকার, ওই থাইল্যান্ডের সরকারকে। এটা নিয়েও ভবিষ্যতে হয়তো লেখালেখি হবে, বলাবলি হবে। তো তখন এই বজলুল হুদাকে পাঠিয়ে দেয় এবং পরের খবর তো আমরা সবাই জানি, তারপর কি অত্যাচার হয়েছে, হাসিনা কি করেছে আমরা সবাই জানি, এই জিনিসটা নিয়ে বলে লাভ নেই। তো আমি এই কথার প্রসঙ্গটা টানলাম এই জন্যে যে আমাদের তো এই 5ই আগস্টে যে সরকারটা হলো, তার আগে যে বিপ্লবটা, জুলাই বিপ্লবে যারা যোদ্ধা অর্থাৎ সমন্বয়ক, তাদের মনে রাখতে হবে যে বিপ্লবের পর যখন বিপ্লব সাকসেসফুল হয়, তারপরেই কিন্তু আস্তে আস্তে অনেক সময় ভাঙন দেখা দিতে পারে। ভাঙনটা এমনিতে হয় না, অনেকে ইচ্ছে করে ষড়যন্ত্র করে কিছু একটা করে, যার ফলে একটা ভাঙন দেখা দিতে পারে। এবং যদি এই ভাঙনটা হয় তখন কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়লে শক্তি কমে যায় এবং তখন জীবনটা বিপন্ন হতে পারে। এই জিনিসটা সমন্বয়কদের মনে রাখতে হবে। এরপরে আসি খালেদা জিয়ার প্রসঙ্গে। খালেদা জিয়া দলমত নির্বিশেষে বাংলাদেশে এক সম্মানিত ব্যক্তিত্ব। তিনি প্রধানমন্ত্রী তো ছিলেনই, তাছাড়া আমরা যদি একটা ক্যানভাসে আমরা পেছনে যদি কালো দেই এবং তার সঙ্গে যদি সাদা দিই, একটা কন্ট্রাস্ট করি, তাহলে যে চিত্রটা ফুটে ওঠে, ঠিক তেমনি আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি হাসিনাকে রাখি এবং তার সামনে যদি আমরা আমাদের খালেদা জিয়াকে রাখি, তাহলে আমরা খালেদা জিয়াকে বুঝতে পারবো যে কী বৈপরীত্য, কী কন্ট্রাস্ট আছে এখানটায়। অর্থাৎ খালেদা জিয়া কত মানে কেমন মানুষ। আমি বলছি না উনি ফেরেশতা বা অমুক কিছু, বাট তবু মানে আমাদের মানে সবাই কিন্তু তাকে গ্রহণ করেছে। এবং এই যে এতদিন তিনি যে জেল খেটেছেন, মানে অন্তরীণ ছিলেন, এরপরে আমরা দেখেছি যখন তিনি মুক্ত হলেন, তখন সবাই যারা সবাই বলতে স্টেক হোল্ডার যারা আছে, তারা সবাই তার সঙ্গে দেখা করেছে, তার শুভেচ্ছা কামনা করেছে। এবং যখন তিনি বিদেশে যান, আমরা জানি যে উনি আগের থেকেই বিদেশে যাওয়ার কথা তার, সেটা হাসিনা সরকার দিচ্ছিল না, তার জটিল রোগ চিকিৎসার জন্য তিনি যাবেন সেখানে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যাবেন। তো এখন সুযোগ এসে উনি গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে কী হলো যে এই তো হাসিনা তো এদিকে চলে গেছে, তো একটা মাইনাস হয়ে গেছে। এখন খালেদা জিয়া চলে গেছেন, খালেদা জিয়াও মাইনাস হয়ে গেছে। এবং অনেকেই বলছেন মানে এই জিনিসটা কীভাবে যে বলে, এই নিয়ে প্রসঙ্গটা ওঠে কী করে আমার মাথায় ঢোকে না। এখানে তাকে মাইনাস করবেটা কে? জনগণ তাকে চায়, আমাদের যে সরকার তাকে চায়, আমাদের যে সেনাবাহিনী তারা যায়, সমন্বয় তারা তাকে চায়, সবাই তাকে চায়। মাইনাস তাকে করবে, তাদের পার্টি দল তাকে চায়, কে মাইনাস করবে? আমার মাথায় ঢোকে না। কিন্তু এই প্রসঙ্গে আমার মনে পড়লো ওই স্নিফার ডগের কথা, অর্থাৎ যারা গন্ধ শুকে যে সমস্ত কুকুর আর কি শনাক্ত করতে পারে, আমরা একটা শনাক্তকরণ কুকুর বলতে পারি।
এই কুকুরগুলো খুব ট্রাইট আর কি। তো এরা গন্ধ শুকে 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 আমাদের যেটা মানে অনেক সময় দেখা ড্রাগ যেগুলো আছে, মাদকদ্রব্য, তারপর বোমা, এই জাতীয় জিনিসগুলো তারা শনাক্ত করতে পারে এবং তখন কালপিটকে ধরা যায়। এটা আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, পুলিশে এবং আর্মিতে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা। এই এদের ঘ্রাণ শক্তি সাংঘাতিক প্রখর আমরা জানি। এখন আমরা তো মানুষ, আমাদের তো ওই রকম নাক নেই এবং ঘ্রাণ শক্তি এরকম নেই, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষের ঘ্রাণ শক্তিটা একেবারে কম না, এবং তারা ঘ্রাণটা না এটা নাক দিয়ে নেয় না, গন্ধটা তারা নাক দিয়ে নেয় না, তারা মগজ দিয়ে গন্ধটা নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় এই যে ফর্মুলা যেটা দিয়েছে, এই সমস্ত যে কথা যারা বলেছে, এই যে ষড়যন্ত্র ইত্যাদি যে এই প্রসঙ্গে যেটা তারা বলছে, আমার মনে হয় যে আমাদের মধ্যে যারা বিশেষ প্রকৃতির মানুষ, যারা অতি মানুষ আর কি, যাদের এই ঘ্রাণ ক্ষমতাটা কুকুরের চাইতে কম না, তারাই কিন্তু এই মতবাদের জন্যে মানে আমি বলবো তারাই দায়ী, এবং তাদের কারণে এই মতবাদটা, এই কথাটা সোশ্যাল মিডিয়াতে এসছে। আবারও দেখা হবে।